পয়লা বৈশাখ সেটি কতটা বাঙালির জন্য সার্বজনীন হতে পেরেছে? মানে আপনি বাঙালি মুসলমান শব্দটি কথা বলেছেন, যে বাঙালি মুসলমান মানে আগে মুসলমান নাকি আগে বাঙালি, এটি নিয়ে একটা বিতর্ক অনেক আগে থেকে চলছে। মানে এই জায়গাটিতে কোনো মীমাংসা কি পৌঁছানো যায়, মানে পয়লা বৈশাখ না বা আমাদের এই ধরনের উৎসবগুলোর ক্ষেত্রে? না, এটা তো রাজনৈতিক বিতর্ক। এই যে বিতর্কটা, এটা রাজনৈতিক বিতর্ক। কিন্তু আপনি আজকে দেখুন, আমি একটা উদাহরণ দিই আপনাকে। এনসিপি এনসিপি কিন্তু একটা দল, যারা ওই জামাতে ইসলাম বা অন্যান্য মানে বাঙালি বিরোধী দলের যে ক্যাম্পেইন, মানে বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে, বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে, বাঙালি জাতীয়তাবোধের বিরুদ্ধে যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের অংশগ্রহণকারী কিন্তু তারাও। কিন্তু ইন্টারেস্টিং বিষয় এবার দেখবেন, তারাও যে উৎসবের আয়োজন করেছে, আমি তাদের বিজ্ঞাপন দেখেছি। তাদের মিডিয়া সেলের যে অন্যতম মানে সদস্য, তিনি এটা শেয়ার করেছেন। তিনি আমার সহকর্মী ছিলেন আমার সাথে। সেখানে একটা লাইন লেখা আছে যে আমাদের উৎসবে আসুন, আমাদের আয়োজনে আসুন, বাঙালিত্বের পূর্ণ স্বাদ এখানে পাবেন। খেয়াল করুন, এটা ওনারা কিন্তু বলেন নাই যে বাঙালি মুসলমানিত্বের পূর্ণ স্বাদ, ওনারা বলছেন বাঙালিত্বের পূর্ণ স্বাদ এখানে পাওয়া যাবে। এটাই স্বাভাবিক, কারণ আপনি আপনার বাঙালিত্বকে অস্বীকার করতে পারবেন না এখানে। কারণ আগে মানে এখানে এটা তো সত্যি কথা, এটা তো ঐতিহাসিকভাবে সত্য, সামাজিকভাবে সত্য, সমস্ত দিক দিয়ে সত্য, যে আমাদের পূর্বপুরুষরা তো প্রথমে বাঙালি ছিল। ধর্মটা তো এসেছে পরে। তারা কখনো হিন্দু, কখনো বৌদ্ধ, কখনো তারপরে তারা মুসলমান হয়েছে। এটা তো ঐতিহাসিক সত্য কথা সেটা। কিন্তু তাদের বাঙালিত্ব তো পাল্টায়নি সেটা। বাঙালিত্ব, তারা যখন হিন্দু ছিল তখনও বাঙালি ছিল। তারা যখন ধর প্রাকৃত জন ছিল, হিন্দু তো আধুনিক অর্থে, তারা যখন প্রাকৃত জন ছিল, চর্যাপদের সেই সমস্ত মানে যাদের কথা চর্যাপদে বলা হয়েছে, আমাদের পূর্বপুরুষরা যখন সেই প্রান্তিক মানুষ ছিলেন বা প্রাকৃত মানুষজন ছিলেন, তখনও তাদের কিন্তু এই যে বাঙালিত্ব যেটাকে আমরা বলছি, যে তাদের যে খাদ্যাভ্যাস, তাদের যে জীবনযাপনের যে ধরন, তাদের যে আবেগ অনুভূতির প্রকাশ, এগুলো কিন্তু ছিল সেটা। ফলে বাঙালিত্বই প্রধান কথা, তার সাথে ধর্ম মিলেছে। আমি গতকালকেই ইরানের 3000 বছরের হিস্ট্রি আলোচনা হচ্ছিল, যেহেতু ওখানে সংলাপ ব্যর্থ হয়ে গেছে, এবং সেখানে এটা বলা হচ্ছিল যে ইরানিরা এমন এক জাতি, পার্সিয়ান, তারা কি করেছে, তারা মুসলমান হয়েছে, কিন্তু তারা আরবরাই তো তাদেরকে মুসলমান বানিয়েছে, কিন্তু তারা সেই আরবকে হজম করে ফেলেছে, তার নিজেদের মধ্যে আত্মস্থ করে ফেলেছে। ফলে তাদের নওরোজ কিন্তু টিকে আছে, 3000 বা তার চেয়েও বেশি জুড়ে নওরোজ টিকে আছে। এবং নওরোজ উৎসবে সেই তাদের পূর্বপুরুষদের যে আগুন নিয়ে খেলা, আপনি জানেন যে ইরানিদের বেশিরভাগ একসময় জরাথুস্ট্রবাদী ছিলেন, যারা অগ্নি উপাসক ছিলেন, পার্সিয়ানরা অগ্নি উপাসক ছিলেন, এবং আগুন নিয়ে নানা ধরনের তারা পূজা অর্চনা এবং খেলা খেলতেন। সেই ধারাবাহিকতা, সেই ঐতিহ্য এই নওরোজের মধ্যে এখনো আছে। আগুন নিয়ে নানা ধরনের খেলা হয়। অর্থাৎ তাদের যে মুসলমানিত্ব, এই মুসলমানিত্বের সাথে তাদের যে ঐতিহ্য, জাতিগত যে ঐতিহ্য, এর কোনো বিরোধ বাতিনি। এমনকি আজকের যে আয়াতুল্লাহদের যে শাসনকাল চলছে, তারাও কিন্তু সেটা বন্ধ করেনি, কারণ এটা একটা শক্তি। আজকে ইরান যে দাঁড়িয়েছে আমেরিকার বিরুদ্ধে, যেভাবে আপনি দেখেন রক সলিড যেটাকে বলা হয়, একদম মানে সেই ইস্পাত কঠিন ঐক্য নিয়ে তারা যে দাঁড়িয়েছে, বলা হয়ে থাকে যে এর অন্যতম কারণ হলো তাদের পার্সিয়ান রুট, পারস্য সভ্যতার মধ্যে তাদের যে শেকড়, তাদের যে জাতিবোধ, ওই জাতিবোধ থেকে কিন্তু তারা দাঁড়িয়েছে। ফলে বাঙালিও কিন্তু এরকম একটা জাতি, এরকম একটা সত্তা, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। এবং আজকের অনুষ্ঠানেও আমরা দেখলাম, আজকে যে বিভিন্ন আয়োজন, সেই আয়োজনেও আমরা দেখলাম যারা এটার নানা ব্যাখ্যা বয়ান দেওয়ার চেষ্টা করে তারা বাঙালি মুসলমানকে আলাদা করার চেষ্টা করেন, তারা কিন্তু পারছেন না। এবং আমার বিশ্বাস, এটা যখন আমি সরকারকে অবশ্যই ধন্যবাদ দেব, এই যে আজকের যে নতুন একটা পরিবেশ, এটা তো আমি সরকারকে ধন্যবাদ দেবই, কারণ সরকার তো এইরকম একটা পরিবেশ তৈরি করেছে। সেটা গত সরকার তো আমাদের উপর মারাত্মক খবরদারি করেছে,
কে কোনটা খাবে, কে কিভাবে কোন দিকে তাকাবে, কে কিভাবে জীবনযাপন করবে, সমস্ত ক্ষেত্রে ডিকটেট করেছে। আমি বর্তমান সরকারকে ধন্যবাদ দেব এই জন্য যে অন্তত এই ক্ষেত্রে তারা বিশেষ কোনো ডিকটেশন দেয়নি। তারা একটা অনুষ্ঠান আয়োজন করেছে বৈশাখী শোভাযাত্রা নামে, কিন্তু তারা সারমন জারি করেনি যে আর কোথাও কোথাও অন্য নামে অনুষ্ঠান হতে পারবে না। আমি অবশ্যই সরকারকে ধন্যবাদ দেব। কিন্তু এই যে তারাও বুঝতে পেরেছে অনুষ্ঠানের এই বাঙালিত্বের যে যে মর্মবস্তু, তার যে ভেতরের যে শক্তি, সেটাকে তারা বুঝতে পেরেছে। ফলে এইটাকে জিয়ে রাখতে হবে, এটাকে জাগিয়ে রাখতে হবে। এটাই আমাদের শক্তি। যে কোনো অশুভের বিরুদ্ধে সংগ্রামে এটাই আমাদের শক্তি। এই জিনিসটা যত আমরা সবাই বুঝবো, ততই আমরা সামনের দিকে এগিয়ে যাব, বিকশিত হব। জি, তমন ভাই, আপনি যেটা বলছিলেন যে খুবই একটি ইতিবাচক চিত্র আপনি দিচ্ছেন, যে আসলে পয়লা বৈশাখ আমাদের সবার হয়ে যাচ্ছে, যারা হয়তো বিরোধিতা করেছিল তারাও সেটাকে গ্রহণ করছে। আপনি এক ধরনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছেন অন্তপক্ষে এবার। গতবার তো আসলে ডক্টর ইউনূস সরকারের অধীনে আপনি নিজেও বলেছেন যে সরকারি উদ্যোগে চাপিয়ে দেওয়া একটা অনুষ্ঠান ছিল। আমরা অনুষ্ঠানের নানা রকম সংকটও দেখেছি। কিন্তু আমরা দেখছি যে পাশাপাশি যদি আমরা মেলাই, যে বাংলাদেশের কিছুদিন আগেও একটা ভিন্ন মতাবলম্বী, ভিন্ন মত ধারণ করার জন্য একটি মাজারে হামলা হয়েছে। গত 19 মাসে অন্তত 100 মাজারকে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন সময় দেখি যে বাউলরা যে গানের আয়োজন করে সেখানে হামলা চালানো হয়, মানে ধর্মীয় অনুভূতির কথা বলে বাউলরা বিভিন্ন সময় গ্রেপ্তার হয়, নিগৃহীত হয়। আমাদের দেশে যাত্রা গানের একসময় প্রচলন ছিল, লোক সংস্কৃতির যে বিশাল বৈচিত্র্য ছিল সেটা কমিয়ে এসেছে। এবং সেটির একটা বিরুদ্ধ পক্ষ আছে যারা এটি চায় না, তারা ধর্মের অনুভূতির কথা বলে সেটির বিরোধিতা করে। মানে ওই জায়গাটা কোনো রকম পরিবর্তন কি হচ্ছে, নাকি আমরা আজকে পহেলা বৈশাখ পালন করছি এক ধরনের রাজনৈতিক দিক আছে, বা এটিকে কেবলমাত্র একটা আনুষ্ঠানিকতায় পর্যবেসিত করেছি, তার চেতনাগত জায়গাটা কতটা ধারণ করছি আমরা যারা পালন করছি? এখানে আমি যেটা মনে করি সেটা হলো আপনি যে সমস্ত ঘটনাবলীর কথা বললেন, এবং এবং এটা সত্যি কথা যে আমাদের যে মানে গ্রামাঞ্চলে, বিশেষ করে গ্রামাঞ্চলে, এবং যেগুলোকে আমরা লোকজ অনুষ্ঠান বলি, মানে শত শত বছর ধরে যে অনুষ্ঠানগুলো হয়ে আসছে, সেটা ওরস হতে পারে, সেটা যাত্রাপালা হতে পারে, সেটা কীর্তন কিংবা মানে পালাগানের আসর হতে পারে, ইত্যাদি যে কোনো কিছুই হতে পারে। এগুলো তো শত শত বছর ধরে আমাদের পল্লী অঞ্চলে, গ্রামাঞ্চলে এগুলো হয়ে আসছে। এই জায়গাটা সংকুচিত হয়ে আসছে, এটা সত্য। কিন্তু এই জায়গাটা তো একদিনে সংকুচিত হয়নি। এই জায়গাটা সংকুচিত হওয়ার তারও একটা মানে পটভূমি আছে, তারও একটা ইতিহাস আছে। তো আমি সেই ইতিহাসে যাচ্ছি না। আমি যেটা বলছি যে এটা একটা প্রশ্ন বটে, যে বাঙালি স্বতঃস্ফূর্তভাবে এই পয়লা বৈশাখকে বরণ করে নিচ্ছে, নতুন বর্ষকে বরণ করে নিচ্ছে, এবং এক অর্থে তার বৈরী যারা, তার তার চেয়ে বৈরী অবস্থানে যারা আছে, তাদেরকেও একভাবে তারা আত্মস্থ করে নিচ্ছে। তাহলে সেখানে এই ধরনের ঘটনা ঘটে কিভাবে? তো আমি যেটা বললাম সেটা হলো নানান পটভূমিতা আছে, এবং ঐতিহাসিক নানা, বিশেষত রাজনৈতিক নানা কারণ আছে, যে কারণে ওই দ্বন্দ্বগুলো তো সমাজে আছে এখনো বিরাজমান। কিন্তু আমি আশাবাদ ব্যক্ত করতে চাই, সেটা হলো যে এখানে এই যে আয়োজনগুলো হচ্ছে, এই আয়োজনগুলো তো এরকম না যে আয়োজনগুলো মানে আউট অফ নাথিং হচ্ছে, অর্থাৎ একেবারে শূন্য থেকে কোনো কিছু হচ্ছে। কোনো না কোনো মানুষ এই আয়োজনগুলো করছেন, কোনো না কোনো গ্রুপ গোষ্ঠী এই আয়োজনগুলা করছেন, অর্থাৎ একদম সামাজিক, সমাজ থেকেই উঠে আসা নানান গ্রুপ এই আয়োজনগুলো করছেন। আমি বিশ্বাস করি যে এই যে গোষ্ঠীগুলো, এই গোষ্ঠীগুলো যত স্ট্রেংথেন হবে, যত শক্তিশালী হবে, যত তারা নিজেদের মধ্যে যে সংহতি সেটা বাড়াতে পারবে, তত কিন্তু এটার যে আপনি অন্যান্য ক্ষেত্রেও এটার সামাজিক এটার প্রভাব পড়বে। সেটা এই যে যেই অনুষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে বৈরী পরিবেশের কারণে, কিংবা আক্রমণের কারণে, রাজনৈতিক নানা মানে ইভিল ক্যাম্পেইনের কারণে, আমি মনে করি যে এই শক্তিগুলো যখন এখানে আরো সংহত হবে এবং আরো তারা যখন ছড়িয়ে পড়বে, তখন কিন্তু এটার একটা মানে এই প্রতিকূলতাকেও মোকাবেলা করা যাবে বলে আমি বিশ্বাস করি সেটা। কারণ এই জিনিসগুলোর সম্মিলিত
ফল যেটাকে বলি, যোগফলই হলো এই আজকের এই অনুষ্ঠান। কারণ পালা গান, জারি গান, সারি গান, যাত্রাপালা কিংবা কীর্তন, ভজন, তারপর এই যে মানে শত শত বৈচিত্র্যময় অনুষ্ঠান আছে আমাদের পল্লী অঞ্চলে, এগুলো যদি মরে যায় তাহলে পয়লা বৈশাখ টিকবে না। ফলে ওগুলোর যোগফল যেহেতু আমাদের বর্ষবরণ, যে বর্ষবরণ অনুষ্ঠানে দেখবেন এগুলোর একটা রিফ্লেকশন ঘটে, প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি এবার বিষয়টা উল্টা একটা প্রক্রিয়াও হবে সেটা, অর্থাৎ এখান থেকে এটা রুট পর্যায়ে সে করে যাবে, সেটা ওই বিষয়গুলোকে বাঁচিয়ে রাখারও একটা সামাজিক সংগ্রাম শুরু হবে, যেটা আমাদের রাজনীতিতেও প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি।